নিউক্লিক অ্যাসিডটা একটু দেখছিলা, পড়ছিলা? জি ম্যাম। ওকে, তো আমরা কালকে রেপ্লিকেশন শুরু করছিলাম। রেপ্লিকেশনটা কি ছিল? যে রেপ্লিকেশন হচ্ছে সিনথেসিস অফ ডটার ডিএনএ অ্যাকর্ডিং টু দ্য বেস সিকোয়েন্স অফ প্যারেন্টাল ডিএনএ, নাকি? এটাকে আমরা বলবো রেপ্লিকেশন। তো এটা আমরা জানি যে এটা একটা সেমি কনজারভেটিভ প্রসেস, আর আরো কিছু প্রপার্টিজ আছে, সেগুলোও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেমি কনজারভেটিভ কথার মানে কি ছিল? যে নিউলি সিনথেসাইজ ডিএনএ স্ট্র্যান্ডের একটা হচ্ছে প্যারেন্টাল আর একটা হচ্ছে নিউলি সিনথেসাইজড, যার জন্য এটাকে আমরা কি বলি? সেমি কনজারভেটিভ বলি। ওয়ান প্যারেন্টাল স্ট্র্যান্ড, ওয়ান হচ্ছে নিউলি সিনথেসাইজড স্ট্র্যান্ড। তারপরে আছে কি, এটা হচ্ছে একটা সিমেট্রিক প্রসেস। সিমেট্রিক প্রসেস বলতে আমরা কি বুঝি? এই যে দুইটা স্ট্র্যান্ড, এই দুইটা স্ট্র্যান্ডের দুইটাই টেমপ্লেট হিসেবে কাজ করবে। After melting, each of the two single-strand parental DNA serve as a template. তার মানে এই যে দুইটা স্ট্র্যান্ডই টেমপ্লেট হিসেবে কাজ করবে, এটাকে আমরা বলবো সিমেট্রিক প্রসেস। তারপরে আমরা জানি এটা হচ্ছে নন সিলেক্টিভ প্রসেস, কোনো সিলেকশন নাই যে এতটুকু জায়গা শুধুমাত্র রেপ্লিকেশন হবে বা সিলেক্টেড সেগমেন্ট রেপ্লিকেশন হবে, সেটা না, এটা হচ্ছে নন সিলেক্টিভ প্রসেস। এখানে প্রাইমার লাগে, template is copied from 3' to 5' ডিরেকশন। আর আমরা জানি এখানে যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম, যেটা প্রুফ রিডিং করার ক্ষমতা আছে, যার জন্য এটাকে আমরা বলি প্রসেস অফ এক্সট্রা অর্ডিনারি ফিডেলিটি। তার মানে প্রুফ রিডিং করার ক্ষমতা থাকার জন্য পলিমারেজটা হচ্ছে ডিএনএ পলিমারেজ রেপ্লিকেশনটা হচ্ছে প্রসেস অফ এক্সট্রা অর্ডিনারি ফিডেলিটি। ফিডেলিটি কথার মানে হচ্ছে বিশ্বস্ততা। আর যেহেতু এখানে প্রুফ রিডিং ক্ষমতা মানে প্রুফ রিডিং করার ক্ষমতা আছে, যার জন্য এখানে কোনো পোস্ট রেপ্লিকেশনাল মডিফিকেশনের প্রয়োজন হয় না। দেয়ার ইজ নো পোস্ট রেপ্লিকেশনাল মডিফিকেশন। তাইলে এগুলা ছিল হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া অফ রেপ্লিকেশন। রিকোয়ারমেন্টস এর মধ্যে আমরা কালকেও পড়ছিলাম, যে একটু আমরা কুইক রিভিউ করে যাই, যেটা হচ্ছে অ্যাক্টিভেটেড ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট। তাহলে ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট গুলোর নাম যদি লিখে দাও আরো ভালো হয়, যে ডিএটিপি, ডিসিটিপি, ডিজিটিপি, হ্যাঁ, ডিটিটিপি। তাহলে অ্যাক্টিভেটেড ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট, ডিএনএ টেমপ্লেট লাগবে, ডিএনএ পলিমারেজ এনজাইম লাগবে। পলিমারেজ এনজাইমের কাজ কি? এই যে পলিমারেজ নামের মধ্যে কাজটা লুকানো আছে, যেটা কি করে? পলিমারাইজেশন অফ অ্যাক্টিভেটেড ডিঅক্সিনিউক্লিওসাইড ট্রাইফসফেট। তারপরে একটা প্রাইমার লাগবে। সেই প্রাইমারটা কি জিনিস জিজ্ঞেস করবে? তোমরা বলবা যে প্রাইমারটা হচ্ছে শর্ট আরএনএ ফ্র্যাগমেন্ট। এই জিনিসগুলো লাগবে। তারপরে কিছু আমাদের ইম্পর্টেন্ট এনজাইম লাগে, যেটা রিটেন এবং ভাইবা দুই জায়গাতেই জিজ্ঞেস করে যে এনজাইম গুলা নাম কি কি। তো সেই এনজাইমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এনজাইম সেটা হচ্ছে ডিএনএ হেলিকেজ। ডিএনএ হেলিকেজের কাজ হচ্ছে মানে আনটুইস্টিং করা বা মেল্টিং করা। ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে কি করবে? সে মেল্টিং করবে, মেল্টিং অফ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তারপরে হচ্ছে আমাদের যে এনজাইমটা লাগবে প্রাইমারের কাজ করার জন্য লাগবে হচ্ছে প্রাইমেজ এনজাইমটা লাগবে। তারপরে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন লাগে, যেটা কি করে? প্রিভেন্ট প্রিম্যাচিউর অ্যানিলিং অফ মেল্টেড ডিএনএ। প্রিভেন্ট প্রিম্যাচিউর অ্যানিলিং অফ মেল্টেড ডিএনএ। তারপরে টপো আইসোমারেজ লাগে, যেটার কাজ হচ্ছে সুপার কয়েলিং প্রিভেন্ট করা। আর একটা লাগে ডিএনএ লাইগেজ এনজাইম, যার কাজ হচ্ছে অকাজাকি ফ্র্যাগমেন্ট গুলাকে সিল করা। ঠিক আছে, এগুলো আমরা কালকে পড়ছিলাম, একটু রিভিশন দিলাম। তোমরা দেখছো কি দেখছো না সেই কারণে দিলাম। তো আমরা যেই ক্রাইটেরিয়া গুলোর কথা আমরা বলতেছিলাম, যে ক্রাইটেরিয়া হচ্ছে এটা হচ্ছে সেমি কনজারভেটিভ প্রসেস। প্রত্যেকটার কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ভাইভাতে যখন রিটেনে কি লিখে আসবে সেটা তো তোমার উপরে ডিপেন্ড করে। এক লাইনেও লিখতে পারো, 3 লাইনেও লিখতে পারো। কিন্তু ভাইভাতে কি হচ্ছে? ভাইভাতে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি যখন সেমি কনজারভেটিভ বলবা তখন সেটার মানে তুমি কি বুঝছো, সেই জিনিসটা জিজ্ঞেস করবে। তাহলে সেমি কনজারভেটিভ মানে কি ছিল বলতো? মানে হাফ কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ এই কথার মানে হচ্ছে হ্যাঁ, ওয়ান স্ট্র্যান্ড হচ্ছে প্যারেন্টাল আর নিউলি সিনথেসাইজড হচ্ছে আরেকটা স্ট্র্যান্ড। তাই এই জন্য এটাকে আমরা বলবো সেমি কনজারভেটিভ। সিমেট্রিক প্রসেস বলতে বোঝা যায়
both strand act as a template. Non-selective process বলতে বোঝা যায় entire genome is replicated. Primer লাগবে. New strand is synthesized from 5' to 3' direction. তারপরে হচ্ছে ডিএনএ পলিমারেজ হ্যাভ প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। এখানে কোনো পোস্ট রেপ্লিকেশনাল মডিফিকেশনের দরকার নাই। আর এটা হচ্ছে সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেস। সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেস কথা বলতে বোঝায় যে একটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড যেটা কন্টিনিউয়াস, আর আরেকটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড যেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তো এখানে এই যে লিডিং স্ট্র্যান্ড আর ল্যাগিং স্ট্র্যান্ডের ডেফিনেশনটা দেওয়া আছে, আমরা দেখি। The leading strand হচ্ছে কি the strand that is being copied in the direction of the advancing replication fork is called leading strand and is synthesized continuously. আর lagging strandটা হচ্ছে কি, তোমাদের যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আবার জিজ্ঞেস করো। lagging strand হচ্ছে the strand that is being copied in the direction away from the replication fork is synthesized discontinuously with small fragment of DNA being copied near the replication fork. আমরা ছবিতে চলে যাই। ছবিতে গেলে যে হয়তো জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এই যে ছবিটা, আর আছে নাকি ছবি? এই যে ছবিটা, এটা হচ্ছে আমাদের রেপ্লিকেশন ফর্ক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তে এই যে ডিএনএ হেলিকেজ এনজাইম, সেই ডিএনএ হেলিকেজ এনজাইম এসে এটাকে কি করলো, মেল্টিং করলো। মেল্টিং করে দুইটা স্ট্র্যান্ড সেপারেট করে দিল। এই যে প্যারেন্টাল দুইটা স্ট্র্যান্ড সেপারেট করে দিল, যারা টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কাজ করবে। আর এই যে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, এগুলা কি করবে, এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন গুলা প্রিভেন্ট প্রিম্যাচিউর অ্যানিলিং, অথবা তোমরা অ্যানিলিং যদি না বুঝো তাহলে বলতে পারো জোড়া লেগে না যায়। যেহেতু এগুলা প্যাচালো জিনিস বা স্পাইরাল ভাবে কয়েলিং করা, সো ছেড়ে দিলে এগুলা কিন্তু আবার কয়েলিং হয়ে যাবে। সো কয়েলিংটাকে প্রিভেন্ট করার জন্য এই যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, এই জিনিসগুলা। তারপরে দেখো স্ট্র্যান্ড সিনথেসিস হচ্ছে। একটা স্ট্র্যান্ডে দেখো প্রাইমার লাগছে হচ্ছে এই পাশে, আর আরেকটা স্ট্র্যান্ডে হচ্ছে, এটা হচ্ছে দেখো নিউ স্ট্র্যান্ড সিনথেসাইজ হচ্ছে 5' to 3' ডিরেকশন। তার মানে এই স্ট্র্যান্ডটার ডিরেকশন হচ্ছে 3' to 5', আর নিউ স্ট্র্যান্ড ইজ সিনথেসাইজড ইন 5' to 3' ডিরেকশন। সবসময় এটা মাথায় থাকে যেন, যে নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হবে সেটা হচ্ছে 5' to 3' ডিরেকশনে তৈরি হবে। সো এখানে প্রাইমারটা বাইন্ড করলো এবং নতুন যে স্ট্র্যান্ড আসছে সে কন্টিনিউয়াসলি কিন্তু সিনথেসিস হয়ে যাচ্ছে বাই পলিমারাইজেশন অফ ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট। কোনো ইন্টারাপশন নাই, সে কন্টিনিউয়াসলি সিনথেসাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে সে চলতে থাকবে। রেপ্লিকেশন ফর্কও এইদিকে মুভ করবে, সে কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। কিন্তু এই স্ট্র্যান্ডটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, নতুন স্ট্র্যান্ড কিন্তু সবসময় 5' to 3' ডিরেকশনে সিনথেসাইজ হবে। এটাও দেখো এই যে 3', তার মানে এটাও 5' to 3' ডিরেকশনে সিনথেসিস হচ্ছে। তো প্রথমে দেখা গেল এই ফ্র্যাগমেন্টটা তৈরি হয়েছিল, প্রথমে রেপ্লিকেশন ফর্কটা ছিল এখানে। হ্যাঁ, তো এটা কি হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এতটুকু পর্যন্ত সিনথেসাইজ হয়েছে। হওয়ার পরে রেপ্লিকেশন ফর্ক আবার এদিকে মুভ করছে, করার পরে আবার এতটুকু ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে। আবার দেখা গেছে এই ফর্কটা আবার আরেকটু পিছনে চলে যাবে, তখন কি হবে, আবার আরেকটা ফ্র্যাগমেন্ট তৈরি হবে। এই যে ডিসকন্টিনিউয়াস যে ফ্র্যাগমেন্ট গুলা, এইগুলাকে আমরা বলি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড না, ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড। তাইলে পরে এই যে ফ্র্যাগমেন্টের যে নিক গুলো আছে বা ছিদ্রগুলো আছে তাকে সিল করবে হচ্ছে যে এনজাইম, সেটার নাম হচ্ছে ডিএনএ লাইগেজ এনজাইম। ঠিক আছে, সেটা হচ্ছে ডিএনএ লাইগেজ এনজাইম। তাইলে যেই স্ট্র্যান্ডটা হচ্ছে কন্টিনিউয়াস স্ট্র্যান্ড এটাকে আমরা বলি লিডিং স্ট্র্যান্ড, আর যেটা ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড সেটাকে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। পরীক্ষাতে ইউজুয়ালি যদি শর্ট নোট আকারে আসে 2 মার্কস দিয়ে, তাইলে ডেফিনেশন লিখে অবশ্যই ছবি সহ লিখবা যে নিউ স্ট্র্যান্ড ইজ সিনথেসাইজড ইন 5' to 3' direction. One strand is continuous which move towards the replication fork and another is discontinuous which moves away from the replication fork. এই পরীক্ষাতে কিন্তু এই টুয়ার্ডস দ্য রেপ্লিকেশন ফর্ক আর অ্যাওয়ে ফ্রম দ্য রেপ্লিকেশন ফর্ক এই দুইটা ওয়ার্ড কিন্তু এক্সামিনাররা শুনতে চায়। যেটা হচ্ছে লিডিং সেটা হচ্ছে টুয়ার্ডস দ্য রেপ্লিকেশন ফর্ক ডিরেকশন, মুভিং ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস দ্য রেপ্লিকেশন ফর্ক, আর যেটা ল্যাগিং স্ট্র্যান্ড সে হচ্ছে মুভস অ্যাওয়ে ফ্রম দ্য রেপ্লিকেশন ফর্ক।
তাইলে এই ছিল হচ্ছে আমাদের লিডিং স্ট্যান্ড আর ল্যাগিং স্ট্যান্ড। বুঝতে পারছো তো নাকি? Yes, ma'am. হ্যাঁ, এগুলো তোমাদের পড়া আছে আমি জানি, একটু রিভিশন দিলে হয়তো মনে হয়ে যাবে। আর যারা আগে পড়ো নাই বা পড়াশোনায় রেগুলার ছিল না, তাদের জন্য ধরো এই টাইমটা তোমরা চাইলে ইউটিলাইজ করতে পারো। হ্যাঁ, তবে এটাও ঠিক, যারা পড়ে না তারা কোনো কালেই পড়ে না। তারপরে আসে ডিএনএ পলিমারেজ। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, মানে কি বলবো, শর্ট নোট, ভাইবা প্রশ্ন যেটাই বলো, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ডিএনএ পলিমারেজ যেটা আমরা আগেই বলছি, তোমরা যদি বলতে পারো যে ইট ইজ দ্য enzyme of replication which causes polymerization of activated deoxynucleoside triphosphate and causes synthesis of new strand। এই ডেফিনেশনটা বলার পরে তোমরা বলতে পারো যে ডিএনএ পলিমারেজ হচ্ছে 5 ধরনের: আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসিলন। তো যেটা তোমরা সুন্দর করে, আমার এখানে তো ল্যাঙ্গুয়েজ আকারে লেখা, যার জন্য একটু লেন্দি মনে হচ্ছে, কিন্তু এবিসি বইতে, মানে আমার কাছে যে শুরুর দিকের এবিসি বই আছে, সেখানে এটা একটা বক্স আকারে লেখা এবং খুব শর্টকাটে উপস্থাপন করা। আমার কাছে মনে হয় যে তোমরা যদি বক্সটা দেখো তাইলে তোমাদের জন্য এটা মনে রাখা কোনো ব্যাপারই না। তাহলে ডিএনএ পলিমারেজ আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসিলন। এখানে কিন্তু কথা আছে, আমরা হচ্ছি ইউক্যারিওট নাকি প্রোক্যারিওট? Ma'am, eukaryote. ইউক্যারিওট। আমাদের জন্য হচ্ছে এই যে পলিমারেজ হচ্ছে 5 ধরনের, রেপ্লিকেশনের যে পলিমারেজটা, ডিএনএ পলিমারেজ হচ্ছে 5 ধরনের: আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসিলন। কিন্তু প্রোক্যারিওটদের কিন্তু 3 ধরনের, ডিএনএ পলিমারেজ 1 2 3। কথা বুঝতে পারছো? ডিএনএ পলিমারেজ 1 2 3। তো দুইটাকে কিন্তু কনফিউশন করে ফেলবা না। 1 2 3 হচ্ছে মানে প্রোক্যারিওটের, আর আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসিলন হচ্ছে ইউক্যারিওটের। তাহলে ডিএনএ পলিমারেজ আলফা, যেটা আলফার কাজ হচ্ছে প্রাইমার সিনথেসিস করা, সিনথেসিস অফ প্রাইমার এন্ড ইনিশিয়েশন অফ ডিএনএ সিনথেসিস। ঠিক আছে, প্রাইমার প্রথমে সিনথেসিস করবে, তারপরে ডিএনএ সিনথেসিসটা সে শুরু করবে। ডিএনএ পলিমারেজ বিটার কাজ হচ্ছে এক্সিশন অফ প্রাইমার, যখন লাগবে না প্রাইমার এক্সিশন করে ফেলে দিবে এবং ডিএনএ রিপেয়ার করা। তোমাদের কারিকুলামে ডিএনএ রিপেয়ারটা নাই, কিন্তু মানে ডিএনএ রিপেয়ার বলতে একটা শব্দ আছে, হ্যাঁ, মাঝে মাঝে আলট্রাভায়োলেট রে, বিভিন্ন ধরনের যেটাকে বলে মিউটেজেন এসে ডিএনএটাকে মানে কি বলবো, হার্মফুল, মানে হার্ম করতে পারে, তখন আবার ডিএনএ রিপেয়ার করা লাগে। তো এটা পোস্ট গ্রাজুয়েশনের একটা টপিকস। তো জেনে রাখো যে ডিএনএ পলিমারেজ বিটা হচ্ছে ডিএনএ রিপেয়ার করে। তারপরে হচ্ছে ডিএনএ পলিমারেজ গামা। গামা কি করে? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রেপ্লিকেশন করে। হ্যাঁ, এবং এবিসি বই অনুযায়ী গামা, ডেল্টা, এপসিলন এই তিনটার হচ্ছে প্রুফ রিডিং করার ক্ষমতা আছে। গামা, ডেল্টা আর হচ্ছে এপসিলন, এই তিনটারই প্রুফ রিডিং করার ক্ষমতা আছে। এই যে গামা, ডেল্টা, এপসিলন এই তিনটাই কি হচ্ছে, দেখো, প্রুফ রিডিং করার ক্ষমতা আছে। আর ডিএনএ পলিমারেজ ডেল্টা, যেটা ডেল্টার কাজ হচ্ছে লিডিং স্ট্র্যান্ডের সিনথেসিস অফ ল্যাগিং স্ট্র্যান্ড উইথ প্রুফ রিডিং। এটা ল্যাগিং হবে, লিডিং না, সরি। তোমরা একটু বই থেকে ঠিক করে নিও। ডেল্টা হচ্ছে কি করবে? ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসিস করবে। আর হচ্ছে ডিএনএ পলিমারেজ এপসিলন হচ্ছে লিডিং স্ট্র্যান্ডটাকে সিনথেসিস করবে। আর সাথে হচ্ছে লাস্টের তিনটার সাথে লাগাবা, প্রুফ রিডিং করার ক্ষমতা আছে। তাইলে আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসিলন। আলফার কাজ হচ্ছে প্রাইমার সিনথেসিস করা, বিটার কাজ হচ্ছে প্রাইমার এক্সিশন করা, গামার কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রেপ্লিকেশন করা, ডেল্টার কাজ হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসিস, এপসিলনের কাজ হচ্ছে লিডিং স্ট্র্যান্ড সিনথেসিস। এবং সাথে লাস্টের তিনটার হচ্ছে প্রুফ রিডিং করার ক্ষমতা আছে। এই শর্ট নোটটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সো এটা পড়ে নিবা। তারপরে আসো স্টেপ। স্টেপ হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইনিশিয়েশন, ইলংগেশন, আরেকটা হচ্ছে কি টার্মিনেশন। এই তিনটা সাইড, এই তিনটা হচ্ছে আমাদের স্টেপ: ইনিশিয়েশন, ইলংগেশন আর হচ্ছে টার্মিনেশন। তোমরা এগুলোর সাথে অলরেডি পরিচিত আছো। তো ইনিশিয়েশন, তোমরা, আমার কাছে মনে হয় এটা তোমরা এই যে এবিসি বই থেকে পড়ে নিলেই হবে। এখানে একটু জটিল ভাবে বলা আছে, ইউক্যারিওট প্রোক্যারিওট মিলে টিলে, এত কিছুর দরকার নেই। সিম্পলি তোমরা এই তিনটা স্টেপকে, আমি জাস্ট একটু ডিসকাশন করে যাই, যে প্রথমে আমাকে শুরু করতে হবে। তো
তো শুরু করার জন্য আমাকে প্রথমে অরিজিন অফ রেপ্লিকেশনটাকে রিকগনিশন করতে হবে, এবং এটা করবে হচ্ছে ডিএনএ এ প্রোটিন। তারপরে আমার অরিজিনটাকে সিলেক্ট করার পরে ডিএনএ কি হবে, মেল্টিং হবে বাই হেলিকেজ এনজাইম। তারপরে এখানে রেপ্লিকেশন ফর্ক তৈরি হবে, এবং যেহেতু এটা যেন আবার রিঅ্যাসোসিয়েশন হয়ে না যায় সেজন্য এখানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন বসবে। তারপরে ডিএনএ পলিমারেজ আলফা কি করবে, প্রাইমার সিনথেসিস করবে। এটা হচ্ছে ইনিশিয়েশন, মানে শুরুর দিকের একটু প্রাথমিক কাজ কারবার, যেটা যে প্রথমে অরিজিন সিলেক্ট করা, তারপরে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটাকে মেল্টিং করা, তারপরে যেন এটা আবার রিঅ্যাসোসিয়েশন হয়ে না যায় সেই জন্য ওইখানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন বসানো, এবং ফাইনালি কি হচ্ছে, প্রাইমার সিনথেসিস করা। তারপরে আসে ইলংগেশন হবে। তো ইলংগেশনটা কিভাবে হবে, আমরা আগেই বলছি যে ইলংগেশন করবে হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। সে কি করবে, পলিমারাইজেশন অফ ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট করবে। তার জন্য আমাকে এই যে পলিমারাইজেশন করার জন্য আগে আমাকে প্রাইমারের অ্যাটাচমেন্ট লাগবে। তারপরে তোমরা যেটা বললা যে, আমি যেটা বললাম যে ডিএনএ পলিমারেজ কজেস পলিমারাইজেশন অফ ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট ফর সিনথেসিস অফ ডটার ডিএনএ। তারপরে তোমরা বলতে পারো যে নিউক্লিওটাইড গেট অ্যাটাচড বাই দ্য হাইড্রোজেন বন্ড এবং নিউ স্ট্র্যান্ড ইজ সিনথেসাইজড। তারপরে টপোলজিক্যাল ক্রাইসিস, যেটা নতুন সিনথেসাইজ স্ট্র্যান্ডের মধ্যে যে টপোলজিক্যাল ক্রাইসিস হয়, যেটাকে আমরা বলি সুপার কয়েলিং হয়, সেটা প্রিভেন্ট করবে বাই টপোআইসোমারেজ এনজাইম। তারপরে আমাদের প্রাইমার এক্সিশন হবে, আর ল্যাগিং স্ট্র্যান্ডের যে নিক গুলো আছে সেগুলো সিল হবে বাই ডিএনএ লাইকেজ এনজাইম। তারপরে আছে দেখো টার্মিনেশনে কি করবে, টার্মিনেশনের ক্ষেত্রে replication fork move bidirectionally from ori until adjacent replication fork fuse at the opposite side when the replication is completed. So যখন replication complete হয়ে যাবে তখন কি হবে, এটা টার্মিনেশন হয়ে যাবে। তারপরে ডিএনএ অর্গানাইজেশন করে ডিএনএ করবে। তো রেপ্লিকেশনের ইম্পর্টেন্সটা কি, এই যে একটা ডটার ডিএনএ থেকে দুইটা ডটার ডিএনএ তৈরি হলো, বা এই যে দুইটা ডিএনএ এর মধ্যে একটা প্যারেন্টাল স্ট্র্যান্ড থাকলো, এটার ইম্পর্টেন্সটা কি, এই প্রসেসের ইম্পর্টেন্সটা হচ্ছে যে প্যারেন্টাল স্ট্র্যান্ডটা থাকার কারণে ইনফরমেশন হচ্ছে কি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ট্রান্সফার হতে পারে। সো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম জেনারেশন টু জেনারেশন। তারপরে এখানে আমরা দেখলাম দুইটা ইম্পর্টেন্ট শর্ট নোট ছিল এই স্টেপ গুলার মধ্যে, একটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, আরেকটা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তাহলে রেপ্লিকেশন ফর্ক, যেটা আমরা অলরেডি জানি, ফর্ক হচ্ছে যে কাঁটা চামচ শেপের, যে প্রথমে মেল্টিং হওয়ার পরে যে দুইটা স্ট্র্যান্ড সেপারেট হয়ে যায়, এটাকে আমরা বলি রেপ্লিকেশন ফর্ক। The separation of the two strands of parent DNA result in the formation of replication fork. The active synthesis of DNA occur in this region. The replication fork move along the parent DNA as the daughter DNA molecule are synthesized. এবং তোমরা যদি দেখো যে ছবিটা, এই যে রেপ্লিকেশন ফর্কের যে ছবিটা, এইটার মধ্যে তাইলে কি কি জিনিস আছে আমাকে বলো তো। এই যে ফর্কটা তৈরি হলো, এই ফর্কটার মধ্যে কি কি জিনিস আছে, এই জায়গার মধ্যে কি কি জিনিস আছে, এই যে হেলিকেজ এনজাইম আছে না, তারপরে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন আছে, তারপরে এই যে এখানে এসে ডিএনএ পলিমারেজ, যেটা ডিএনএ পলিমারেজ এড হবে যেন সে পলিমারাইজেশন করতে পারে, এই যে ডিএনএ পলিমারেজ। তাহলে এইগুলো, এরপরে প্রাইমার, এই যে প্রাইমেজ এনজাইমটা বা প্রাইমার, এই জিনিসগুলা হচ্ছে এটার কম্পোজিশন। এই রেপ্লিকেশন ফর্কের কম্পোজিশন হচ্ছে এইগুলা, এই যে ডিএনএ হেলিকেজ এনজাইম, তারপরে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, তারপরে প্রাইমেজ এনজাইম, প্রাইমার, ডিএনএ পলিমারেজ। তাহলে এটার একটা শর্ট নোট করবা। আর ওকাজাকি ফ্র্যাগমেন্ট নিয়ে এখন পর্যন্ত আমরা বেশ ভালোই মানে পড়ছি, তাহলে এই ওকাজাকি ফ্র্যাগমেন্টের শর্ট নোটটা পড়বা তোমরা, পরীক্ষাতে আসে। তারপরে জিনের মধ্যে যদি আমরা ঢুকি, জিনটা কি জিনিস, হ্যাঁ জিন, এই তিনটা ডেফিনেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, জিনোম, জেনোটাইপ আর ফেনোটাইপ। জিনোম কি জিনিস, it represents the full set of gene with total genetic information
encoded within the base sequence of DNA. পারো না জেনোমের ডেফিনেশনটা? এই জেনোম, জেনোটাইপ, ফেনোটাইপ এই তিনটা ডেফিনেশন কিন্তু খুব ভালো করে পড়বা। তাহলে জেনোম হচ্ছে ফুল সেট অফ জিন উইথ টোটাল জেনেটিক ইনফরমেশন, যেটা থাকবে কোথায়? এনকোডেড উইদিন দ্য বেস সিকোয়েন্স অফ ডিএনএ ইজ নোন এজ জেনোম। আর জেনোটাইপ কি জিনিস? জেনোটাইপ হচ্ছে জেনেটিক ইনফরমেশন দ্যাট ডিফাইন দ্য ফেনোটাইপ অফ এন ইন্ডিভিজুয়াল। যে জেনেটিক কোডের কারণে আমাদের ফেনোটাইপটা এক্সপ্রেশন হবে সেটাকে আমরা বলবো জেনোটাইপ। যেমন টিটি অথবা এগুলা, এই যে জেনেটিক যে কনস্টিটিউশন এটাকে আমরা বলবো হচ্ছে জেনোটাইপ। এই দুইটা হচ্ছে জেনোটাইপ ফর টল ইন্ডিভিজুয়াল। তারপরে আসে ফেনোটাইপ কি জিনিস? ফেনোটাইপ হচ্ছে it is the observed expression of a gene produced as an outcome of the interaction between genotype and environmental factors, মানে যেটা বাহ্যিকভাবে প্রকাশ পায় সেটাকে আমরা বলবো হচ্ছে ফেনোটাইপ। এবং এটা রেজাল্ট হচ্ছে কি জেনোটাইপের আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের, এটা হচ্ছে কম্বিনেশন। হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে ফেনোটাইপ। তারপরে আসো জিন কি জিনিস? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলা ভাইবাতে ধরে এই ছোট ছোট জিনিসগুলা। তাহলে জিন হচ্ছে ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ ডিএনএ, সরি এটা ছোট হাতের হয়ে গেল, ফাংশনাল ইউনিট অফ ডিএনএ composed of coding region with its regulatory sequences that carry genetic information. এই ডেফিনেশনটা আমার পছন্দ, যে এটা হচ্ছে functional unit of DNA composed of coding region with its regulatory sequence that carry genetic information. কোডিং রিজিয়ন যেটা আগে তো তোমাদেরকে ছবি এঁকে দেখাইছি, এখানে আমার কাছে এই স্লাইড গুলাতে ভালো ছবি নাই, তো কোডিং রিজিয়নটা তোমরা এবিসি বইতে দেখতে পাবা যদি পাতা উল্টাও। কোডিং রিজিয়ন হচ্ছে মোজাইক অফ এক্সন আর ইন্ট্রন। এক্সন কন্টেইন জেনেটিক কোড আর ইন্ট্রন আর দ্য নন কোডিং ইউনিট অফ ডিএনএ। এটা ভাইবাতে ধরবে এই যে এক্সন ইন্ট্রন, তোমরা যখন পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন পড়ছো, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, সেখানে স্প্লাইসিং বলতে একটা কথা পড়ছিলে না? মনে আছে না স্প্লাইসিং? কেউ কি আসো নাকি সবাই অন করে দিয়ে চলে গেছো? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তো স্প্লাইসিং কথা যে পড়ছিলা সেখানে কথাটা কি ছিল? যে রিমুভাল অফ ইন্ট্রন আর জয়নিং অফ এক্সন। তখন যখন স্প্লাইসিং জিজ্ঞেস করবে তো তখন জিজ্ঞেস করবে যে ইন্ট্রন কেন রিমুভাল করলো, কারণ ইন্ট্রন হচ্ছে নন কোডিং ইউনিট, এটার মধ্যে কোনো ইনফরমেশন থাকে না, যার জন্য এটাকে কি করে রিমুভ করে দেয় স্প্লাইসিং এর ক্ষেত্রে। কিন্তু এক্সন যেটা, এক্সন কি করে জেনেটিক কোড কন্টেইন করে, যার জন্য কি করে এই এক্সনকে প্রিজার্ভ করে স্প্লাইসিং এর ক্ষেত্রে। তাইলে আমাদের যে জিন, জিন কিন্তু ডিএনএ মানে দুইটা স্ট্র্যান্ডের মধ্যেই থাকে। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন আলাদা কিন্তু জিন দুইটা স্ট্র্যান্ডের মধ্যেই থাকে। তো জিন যেটা থাকে তার হচ্ছে কোডিং রিজিয়নে দুই ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে এক্সন আর একটা হচ্ছে ইন্ট্রন। তো এক্সন হচ্ছে জেনেটিক কোড থাকে আর ইন্ট্রনে হচ্ছে জেনেটিক কোড থাকে না, এই কথাটা মনে রাখবা। ঠিক আছে, তারপরে আসো মিউটেশন। এখানে অনেক কথাবার্তা লেখা আছে, এগুলোর কোনো দরকার নাই। মিউটেশন ইজ দ্য পার্মানেন্ট চেঞ্জ ইন বেস সিকোয়েন্স অফ ডিএনএ। হ্যাঁ, এটা হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ। কজ হচ্ছে এররস ইন রেপ্লিকেশন, ইরেডিয়েশন, এক্সপোজার টু মিউটাজেন্স আর হচ্ছে স্পন্টেনিয়াস চেঞ্জ। মাঝে মাঝে এই যে মিউটাজেন, মিউটাজেন বলতে বোঝায় যেসব কেমিক্যাল সাবস্টেন্সের জন্য ডিএনএ মানে ক্ষতি, মানে ডিএনএটা হয় ইফেক্ট হয়, সেটাকে আমরা বলি হচ্ছে মিউটাজেন। এই মিউটাজেন কিছু কেমিক্যালের নাম তোমরা শেখার চেষ্টা করবা। হ্যাঁ, তাহলে এই যে পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য বেস সিকোয়েন্স অফ ডিএনএ ইজ নোন অ্যাজ মিউটাজেন, সরি মিউটেশন। মিউটেশন হচ্ছে তিন ধরনের, জিনোমিক মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন আর হচ্ছে জিন মিউটেশন। তোমরা পড়ছো, তোমরা জানো যে একটা পরীক্ষাতে কোশ্চেন সবচেয়ে ছিল বেশি আসে জিন। হ্যাঁ, পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে হচ্ছে জিন। মিউটাজেন, যেটা মিউটাজেন এটাও কি শর্ট নোট আসে? মিউটাজেন অন্যান্য মেডিকেল ইউনিভার্সিটিতে শর্ট নোট আসে, মানে আমরা যে সিলেট থেকে পড়ছি সিলেটে আসে,
বা ঢাকায় আসে কিনা আমি জানি না, কিন্তু তোমাদের এখানে আমি এই গত 4-5 বছরে মিউটাজেনের শর্ট নোট আসতে দেখি নাই। বাট জিনিসটা তো একটা সিম্পল একটা জিনিস, তোমরা একটু মানে যেন আসলে দুই দুই চারটা লাইন যেন লিখতে পারো, বা দুই চারটা কেমিক্যালের নাম যেন লিখতে পারো, মানে দুই চারটা কেমিক্যালের নাম, এটা ডেফিনেশনটা জিনিসটা কি এই এতটুকু পড়ে নিও। ঠিক আছে? আমি যেটা কালকেও তোমাদেরকে বলছি যে পরীক্ষার খাতায় কোনো আনসার ব্ল্যাঙ্ক রাখা যাবে না। হ্যাঁ, তুমি যদি লিখে আসো আমি চেষ্টা করবো সেটাতে 0.5 হইলেও দেওয়ার জন্য, 1 হইলেও দেওয়ার জন্য। তো তুমি যদি মানে জিনিসটা আনসারই না করো, তাহলে আমি মার্কসটা কোথায় দিব? কথা বুঝতে পারছো? এটা শর্ট নোট আসে মাঝে মাঝে, মানে অন্যান্য মেডিকেল ভার্সিটিতে আসে, তোমাদের এখানে আমি আসতে দেখি। তো মিউটেশন ছিল 3 ধরনের: জিনোমিক মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন, আর হচ্ছে জিন মিউটেশন। তো জিনোমিক মিউটেশন যেটা, সেখানে কি হয়, অল্টারেশন অফ নাম্বার অফ ক্রোমোজোম ডিউ টু লস অর গেইন অফ ওয়ান অর মোর ক্রোমোজোম ইন দ্য জিনোম। তাইলে এই যে জিনোমিক মিউটেশন যেটা, সেটার একটা এক্সাম্পল দাও তো। হ্যাঁ, এক্সাম্পল দাও। এই যে লস হইলে ডাউন সিনড্রোম, বা গেইন হইলে এই যে লস হইলে ডাউন সিনড্রোম না, লস হইলে টার্নার সিনড্রোম, তারপরে হচ্ছে যদি গেইন হয় তাহলে ডাউন সিনড্রোম, ক্লিনফেল্টার সিনড্রোম। এগুলা হচ্ছে জিনোমিক মিউটেশন। এখানে কি হয়, লস হয় অথবা গেইন হয় ক্রোমোজোম। আর ক্রোমোজোমাল মিউটেশন যেটা, সেটাতে হচ্ছে কি স্ট্রাকচারাল চেঞ্জ হয়, হয়তো একটা ক্রোমোজোমের একটা ফ্র্যাগমেন্ট ডিলিট হয়ে যায়, অথবা ঘুরে যায়, অথবা অন্য জায়গায় বসে যায়, যেগুলাকে আমরা বলি ক্রোমোজোমাল মিউটেশন। মানে স্ট্রাকচারাল চেঞ্জ হয়, গ্রস স্ট্রাকচারাল চেঞ্জ, যেটাকে কি বলছে, মাইক্রোস্কোপিক্যালি ডিটেক্টেবল গ্রস স্ট্রাকচারাল চেঞ্জ। এই কথাটা মনে রাখবা। সবচেয়ে বেশি পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে জিন মিউটেশন। ঠিক আছে? জিন মিউটেশনটাকে 3টা ভাগে ভাগ করছি আমরা, 4টা ভাগে আছে মেইনলি এবিসি বইতে, কিন্তু আমি দেখছি এক্সামিনাররা শুধু পয়েন্ট মিউটেশন আর হচ্ছে ফ্রেম শিফট মিউটেশনটাই ধরে। যে পারো 4টাই পড়ে নিও, আর যে পারো শুধুমাত্র 2টা পড়লেই হবে। তো পয়েন্ট মিউটেশন যেটা, সেটা হচ্ছে gene mutation is characterized by alteration of one or small number of bases। তার মধ্যে ওয়ান অর স্মল নাম্বার, তো যেটা শুধু ওয়ান নাম্বার সেটাকে আমরা বলি পয়েন্ট মিউটেশন। যে সিঙ্গেল বেস সাবস্টিটিউশন ইন দ্য ট্রিপলেট কোডন। কোডন মনে আছে? কোডন মনে আছে? 3 নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স কনসিস্ট কোডন, মনে আছে? তো Yes, সেখান ma'am. থেকে যদি একটা শুধু চেঞ্জ হয় সেটাকে আমরা বলবো পয়েন্ট মিউটেশন। তো সাইলেন্টটা কি? সাইলেন্ট হচ্ছে যেটা অল্টার্ড কোডন কোড ফর সেম অ্যামাইনো অ্যাসিড, মানে চেঞ্জ হওয়ার জন্য আমার অ্যামাইনো অ্যাসিডের, আমাদের বডিতে অ্যামাইনো অ্যাসিড আছে কয়টা? অ্যামাইনো অ্যাসিড আছে 20টা, আর কোডন আছে, মানে যেটা সেন্স কোডন আছে 61। তার মানে মানে যদি আমরা গ্রসলি চিন্তা করি, তাহলে দেখা গেছে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য তিনটা তিনটা করে, মানে এভারেজে, এটার কমও হতে পারে বেশিও হতে পারে, এভারেজে 3টা করে কোড আছে। তোমাদের এখন অন্য ক্লাস আছে না 40-এ? Ji, ma'am. জি ম্যাম, ফিজিওলজি ক্লাস তন্নি ম্যামের। হ্যাঁ, তাইলে আমি রেখে দিই আজকে, নেক্সট ক্লাসে আমরা পড়বো। আর তোমরা কিন্তু লেখার অভ্যাস করবা, পড়ার অভ্যাস করো, আর সময় নষ্ট করো না। থ্যাংক ইউ।